হাসানুল হক ইনু বীর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল রাজনীতি তিনি করেন। তাকে ফাঁসি দেয় না, এটাই আমি আশ্চর্য হয়ে গেছি। কারণ অন্যেরা জামাতের কমন শত্রু, শুধু জামাতের, কিন্তু হাসানুল হক ইনু বিএনপি এবং জামাতের কমন শত্রু বা প্রতিপক্ষ। আমি তো ভেবেছিলাম তার ফাঁসি দিবে, বরং আমি বিস্মিত হয়েছি তাকে ফাঁসি কেন দিল না। এটাও একটা রাজনীতি, আমরা জানি কার ভয়ে দেয় নাই, কেন দেয় নাই সেটা আমরা জানি। কারণ তাহলে সারা পৃথিবীতে এই বিষয়টা বেশি আলোচিত হয়ে যাবে যে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, একজন প্রগতিশীল রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধার ফাঁসি। তাহলে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়বে, এই এই মুসলেকা সরকার আরো বেশি বিপদে পড়বে, সেই জন্য এটা করে নাই আমরা জানি। এই ব্যাপারে ডক্টর হুমায়ুন আজাদ কি বলেছেন তার একটা উদাহরণ দিই। ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন, কারণ কবিরা সামনের বিষয়গুলো দেখতে পারেন, তিনি বলেছিলেন যে স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে। পাকিস্তানের পক্ষের মানুষগুলো, মুক্তিযুদ্ধ বিরোধী মানুষগুলো মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে। দুইবার বললাম কথাটা। ঠিক সেই কথাটাই কিন্তু হাসানুল হক ইনু তিনি এজলাস থেকে বেরোনোর পর প্রতিক্রিয়া জানিয়েছেন যে পাকিস্তান ভেঙেছি এবং দেশ স্বাধীন করেছি, এই অপরাধে আমাকে এই সাজা দেওয়া হলো। তিনি কিন্তু এটা স্পষ্টতই বলেছেন, আমরা দেখেছি। তিনি কিন্তু চাইলে পালিয়ে যেতে পারতেন, তিনি যাননি। আত্মগোপনে যেতে পারতেন, যাননি, কারণ তারা ফ্রিডম ফাইটার ছিল, তারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে ওস্তাদ, পালিয়ে থাকতে পারতেন, পালাননি। তিনি ভয় পাননি, ভীত হননি। তো এই যে যারা এই বিচারটা করছে, এটা আমাদের নিয়তি ছিল। এটা ডক্টর হুমায়ুন আজাদ স্যার আগেই বলে গিয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে তার এই রায় দিয়েছে। আমি এই রায়ের তীব্র নিন্দা জানাই। এই আদালতের এই আদালত হচ্ছে ক্যাঙ্গারু কোর্টের চাইতে কোনো অংশই কম না। আমরা জানি যে এখানে আদালতে শুধু উকিল নিয়োগ দিতে দেয় না, এমনকি কি ধরনের বিচার করে আমরা জানি। আদালতে কিভাবে আক্রমণ করেছে সেটাও আমরা জানি। তাই এই বিচারে কি হলো না হলো এটা আমার আগ্রহ নাই। আর যেহেতু 10 বছর সাজা দিয়েছে, 10 বছর কি উনি বাঁচবেন না। এই সরকারই দেখেন 2 বছর থাকে কিনা। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হাসানুল হক ইনুকে, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুকে আমরা বের করে আনবো। বাংলাদেশের মানুষ তাকে বের করে আনবে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাকে বের করে আনবে, তাতে কোনো সন্দেহ নেই। সেটা শীঘ্রই আপনি দেখতে পারবেন। হাসানুল হক ইনু একটা সংগ্রামী ঐতিহ্য আছে, আপনারা জানেন কিনা। হাসানুল হক ইনু যখন ফেব্রুয়ারির দিকে আমাদের প্রাণপ্রিয় জাতীয় পতাকা করা হলো, এবং আপনার এইটা বাংলাদেশের ম্যাপ দিয়ে পতাকা সিরাজুল আলম খান, আসম রব, রাজ্জাক ভাইরাও পরামর্শ দিল, হাসানুল হক ইনু তখন বুয়েটের ছাত্রলীগ নেতা। তো এই পতাকাটা বুয়েটের একটা হলে ইনু ভাই নিজ মুখে বলা, অনেক আগে টিভিতে, হাসানুল হক ইনু সাহেব তার এক বন্ধুর রুমে রেখে দিয়েছিল। ওই যে আপনার আসমরব যে পতাকা তুললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ছাদে, ইনু ভাই দৌড় দিয়ে যখন সিদ্ধান্ত হলো, বুয়েটের হল তো কাছেই, আহসানুল্লাহ হল হবে, সেখান থেকে হাসানুল হক ইনু আপনার পতাকা নিয়ে দৌড়ে আসলো, রব্বাহির হাতে দিল, রব্বাহি উত্তোলন করলেন। এবং একটা দেশের মধ্যে থেকে, মানে আমাদের যে বিরচিত মুক্তিযুদ্ধের যে নানা পর্ব, ধরেন 48-এ 30শে জানুয়ারি একটা জিন্নার মুখের উপরে নো নো বলা, যখন জিন্না বলল উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তারপরে ধরেন 49-50-এ পাকিস্তান গণপরিষদে ওরকম একটা সাম্প্রদায়িক অন্ধকার পাকিস্তানে কুমিল্লার কৃতি সন্তান, যাকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মিরা তাড়িয়ে দিনের পর দিন নির্যাতন করে হত্যা করেছিল, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি পাকিস্তান পার্লামেন্টে অসাধারণ বক্তৃতা দিয়েছিল কেন বাংলা ভাষাও পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে হবে, সেও একটা আন্দোলনের পর্ব। তারপর তো আমাদের 52, 62, 66 সালে বঙ্গবন্ধুর 6 দফা, 69-এ ছাত্রদের গণঅভ্যুত্থান, কিছুদিন আগে আমরা যাকে হারালাম সেই মুকুটহীন সম্রাট গণঅভ্যুত্থানের তোফায়েল আহমেদের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, সেখানে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন সহ সব মুক্তিযুদ্ধের, তখন তো মুক্তিযুদ্ধ হয়নি, বাংলাদেশের সাহিত্য শাসনে বিশ্বাসী, এবং বঙ্গবন্ধুর কারাগার থেকে জনগণের বঙ্গবন্ধুকে মুক্ত করে বেরিয়ে আনা,
6 দফা এবং 11 দফা এক স্রোতে মিলে যাওয়া, 70-এর নির্বাচন, এবং সেই নির্বাচনে বঙ্গবন্ধু এই কারণেই নির্বাচনে গিয়েছিলেন যে আমি দেখাতে চাই যে বাংলার পক্ষে প্রতিনিধিত্ব কে করবে। এবং তারপরে তো 71-এর 1 মার্চ থেকে অনেক ইতিহাসবিদ বলে যে আমাদের আরেক উপমহাদেশের বা সারা বিশ্বেরই অসাধারণ নেতা, আমি তো বলি সেইন্টের মতো, মহাত্মা গান্ধীও যে অসহযোগ আন্দোলন করতেন, স্বদেশী আন্দোলন, সেটাকেও প্রায় ম্লান হয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, যে 1 মার্চ থেকে 25 মার্চ কাল রাত পর্যন্ত যে আপনার অসহযোগ, অর্থাৎ ডিজুরোই পাকিস্তান সরকার থাকলো, তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকের আমার এই বাংলাদেশে ডিফ্যাক্টো গভর্নমেন্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের। আমার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী তাজউদ্দিন আহমেদেরও সহযোগী ব্যারিস্টার আমির ইসলাম সাহেব এখনো আমাদের মাঝে আছেন। তো স্যারের সঙ্গে অনেকদিন কাজ করেছি একসঙ্গে। স্যার বলতেন যে প্রত্যেকদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু বলতো, তাজউদ্দিন কি কি সার্কুলার লিখবি লেখ, এবং তাজউদ্দিন সাহেব আমিরুল ইসলাম কামাল সাহেবকে নিয়ে পরের দিনে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনা, হাসানুল ইনুরাও তখন সবাই মিলে। তো সেই হাসানুল ইনু ভাই মুক্তিযুদ্ধ তার অসাধারণ অবদান। তারপরে তো জাসদ হলো, জাসদে উনি গেলেন। 75-এর 7 নভেম্বরে কর্নেল তাহের এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ বলেন যাকে, জিয়াউর রহমানের সঙ্গে যে বৈঠক হলো জিয়ার বাসায়, সেখানে কিন্তু কর্নেল তাহের ছিলেন, কর্নেল তাহেরের সঙ্গে হাসানুল ইনুও ছিলেন, সম্ভবত 6 তারিখ কি 5 তারিখ রাত নভেম্বরে 75। এবং তারপরে তো জাসদ এক ধরনের বিপ্লবের দাবি করে, বিপ্লব তো জিয়াউর রহমান নিয়ে নিলেন, তার নেতৃত্ব নিয়ে নিল, বিপ্লবকেও কু করলেন। কর্নেল তাহের অপেক্ষা করছে শহীদ মিনারে, মাইকিং হচ্ছে, জিয়াউর রহমান আসবে, ঘোষণা দেবে। জিয়ার আসলেন না। কয়েকদিনের মধ্যে কর্নেল তাহের, হাসানুল ইনু, আজকের মাহমুদুর রহমান মান্না, ওই সময়কার আরো আসাম রব ভাইটাই সবাই গ্রেপ্তার হলো। এবং সেখানেও কর্নেল তাহের, আমার মনে আছে বই পড়ে যা বা ইতিহাসে, সেখানেও আপনার হাসানুল ইনু সাহেবের বোধহয় 8 বছর না 7 বছর জেল হয়েছিল। এবং আমি শেষ করে আনি, এবং তারপরে এরশাদ বিরোধী আন্দোলনে 86 সালে যখন আওয়ামী লীগ 8 দল, অর্থাৎ আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, মুজাফফর ইলেকশনে গেল, ইনু ভাই কিন্তু মেনন ভাইকে সাথে নিয়ে 15 দল থেকে 5 দল করলেন। 5 দল করে ওনাদের মতো একটা আন্দোলন করলেন। পরবর্তীকালে 90-এর 3 গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে 8 দল, বেগম জিয়ার নেতৃত্বে 7 দল, এবং মেনন ভাই, ইনু ভাইয়ের নেতৃত্বে, রাশেদ খান মেনন, হাসানুল ইনুর নেতৃত্বে 5 দল। এবং জাসদের যে রব ভাই ওর নানা ডেভিয়েশন হলো, আপনার সাবেক নেতা এই যে স্বাধীনতার যে ঘোষণা পাঠ করেছিল বঙ্গবন্ধুর নির্দেশে, শাহজাহান সিরাজ সাহেব, তারাও জাসদ বেরিয়ে গেল। তখন জাসদ ছাত্রলীগের যে মূল ছাত্রলীগ সেইটা এবং জাসদের যাই অংশ ছিল সেইটা কিন্তু ইনু ভাই নেতৃত্ব দিয়েছে। এবং আপনাদের জানা আছে কিনা, 90-এর 8ই ডিসেম্বর ইনু ভাই রমনা থানায় একটা মামলা করেছিল এরশাদের বিরুদ্ধে, যে রাষ্ট্রদ্রোহ মামলা, এবং উনি বলেছিলেন যে দুর্নীতির মামলার চেয়ে বড় অপরাধ এরশাদ সংবিধান লঙ্ঘন করেছিল। তারপরে তো আন্দোলন 2001 থেকে 6 শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট, প্রথমে 14 দল, প্রথমে 11 দল, তারপরে 14, তারপরে মহাজোট। আমি এই ভূমিকাগুলো এই জন্য আনলাম, আপনার যারা তরুণ দর্শকরা, একেবারেই তরুণ যারা, তাদের জানা দরকার যে আমাদের বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে হাসানুল ইনু ভাইয়ের নেতৃত্বাধীন জাসদ হয়তো এখন বর্তমানে অনেক সংকুচিত হয়ে এসছে, কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের জন্ম, গণতন্ত্রের বিকাশ, মুক্তিযুদ্ধের পক্ষের আন্দোলন, এর মধ্যে জাহাঙ্গীর নেতৃত্বে গণ আদালত, সেখানে হাসানুল ইনু, আরেকজন কাজী আরেফ আহমেদ যিনি মারা গিয়েছিলেন সর্বহারাদের হাতে, তাদের ভূমিকা, অর্থাৎ এইগুলো সব মিলেই আমাদের বাংলাদেশ, আমাদের গর্বিত বাংলাদেশ, আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এইখানে আসিফ নজরুল এবং ইউনূস সাহেবরা তো এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা কেন এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল, এটা তার প্রতিশোধ নিতে চায়। প্রতিশোধের বিচার কখনো ন্যায় বিচার হয় না। প্রতিশোধের বিচার আরেকটা প্রতিশোধকে আমন্ত্রণ করে। ধরেন, আমি একজন আইনজীবী হিসেবে বহুবার বলেছি, ইভেন আওয়ামী লীগ আমলেও অনেক সময় আমি বলেছি যে আপনি ন্যায় বিচার করবেন না প্রতিশোধের বিচার করবেন, এইটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একটা না একটা জায়গায় বাক মাস্ট স্টপ।
দেখেন আমরা অনেকে অনেক বিপ্লবীরা অনেক সময় অনেক অতি বিপ্লবী বা অতি মুক্তিযোদ্ধারাও মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদাররাও বঙ্গবন্ধুকে অনেক দোষ দিতেন যে বঙ্গবন্ধু কেন ন্যাশনাল অ্যামনিস্টি ঘোষণা করলেন ৭২-এ। বঙ্গবন্ধু ৪টা অপরাধের জন্য তাদের বিচারে শুরু করে দিয়েছিল: হত্যা, ধর্ষণ, রাহাজানি, বাড়ি ঘরে আগুন দেওয়া। এবং তাতে মোটামুটি চিহ্নিত যুদ্ধাপরাধী রাজাকারদের বিচার শুরু হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু যেটা অ্যামনিস্টি দিয়েছিলেন বা সাধারণ ক্ষমা, সেটা ধরেন কেউ শান্তি কমিটিতে ঢুকেছিল, কেউ রাজাকার বাহিনীতে নাম লিখিয়েছিল, কিন্তু যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ নাই। বঙ্গবন্ধু চেয়েছিলেন একজন জাতির জনক হিসাবে যে রাষ্ট্রকে আমি গড়ে তুলি, ঠিক আছে তোমরা ভুল করেছো, যারা ফৌজদারি অপরাধ করেছো তাদের বিচার হবে, আর যারা তোমরা যে কোনো কারণে হোক করনি দেশ গঠনে আসো। একজন ন্যাশনাল স্টেটসম্যানের এটাই অ্যাটিটিউড থাকে। তো আজকে ইনু ভাইয়ের যে বিচার, আমি তো বরং অবাক হয়েছি, আমি তো ভাবছি ইনু ভাইকেও ফাঁসি দেবে। ইয়েস, আমিও তাই বলছি। এইটা তো দেখার বিষয়। তো এগুলো বিচার যেটা দুর্ভাগ্য হবে, ইউনূস তো নাই পালিয়ে যাবে বা পালিয়ে যাওয়ার পথে, কিন্তু যেটা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বুঝতে পারছে না যে আপনি যদি রাজনীতিতে সুষ্ঠু পরিবেশ না আনেন, আওয়ামী লীগ সহ 14 দলকে সুষ্ঠুভাবে রাজনীতি না করতে দেন, তাহলে দেশের কি হবে সেটা পরের কথা। এনাদের বিরুদ্ধে বা অনেকের বিরুদ্ধে যদি এই নেতাদের বলছেন, অন্যান্য ধরেন কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী যারা আওয়ামী লীগের আমলে ব্যাংকগুলোকে লুট করেছে, আপনি তাদের বিচারও আর করতে পারবেন না। দিন শেষে কোনোটারই আর বিচার হবে না। ইভেন ধরেন আওয়ামী লীগেরও যারা সত্যিকার অর্থে যদি কেউ দোষী থেকে থাকে, তাই না, হ্যাঁ, মানুষ তো আর সাধু না, সেটারও আপনি আর কোনো বিচার হবে না। কারণ আপনি যখন তাকে দেশেই আসার পরিবেশ রাখবেন না, আপনি যখন তার রাজনৈতিক অধিকার কেড়ে নেবেন অন্যায়ভাবে, তখন আপনি আর ন্যায় বিচারের পথে হাঁটবেন না, আপনি প্রতিশোধের পথে হাঁটবেন। তো আমি মনে করি হাসনাত ইনু সাহেবের ওয়াইফ, উনিও একজন সংগ্রামী নারী, জাসদের নেত্রী, এবং ইনু ভাইয়ের আজকে বডি ল্যাঙ্গুয়েজটা দেখেছেন, অসাধারণ। যে বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, এবং প্রথম দিন থেকে ইনু ভাই কিন্তু কখনো তার সেই অম্লান হাসি, কারণ হাসনাত ইনু, রাশেদ খান মেনন, মুজিবুল ইসলাম সেলিম, এদের প্রতি আমার একটা পার্সোনাল লাইকিং। কেন, আমরা যখন ছাত্র রাজনীতি করতে আসি, ধরেন এই তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের, এনারা সহ এই কয়টা নাম, তাদের কাছ থেকে নানা কারণে মিছিল মিটিং এ দেখা সৌভাগ্য হয়। মানে একটা ফাদারলি, ধরেন ইনু ভাই, মেনন ভাই, মুজিবুল ইসলাম সেলিম, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, এদের আপনি কখনো, এখন তো দুজন প্রয়াত হয়েছেন, তোফায়েল এবং আব্দুর রাজ্জাক, এদের যখন নিজেরা কোনো জায়গায় বসতো, আপনি অবাক হয়ে যাবেন, মনে হতো বিমূর্ত বাংলাদেশ চলে এসছে। 60-এর দশকে সেই স্মৃতি, 70 দশকের স্মৃতি, মুক্তিযুদ্ধে তাদের একে অপরের নানা দ্বিমত সত্ত্বেও। তো যে কারণে আমি মনে করি হাসনাত ইনু ভাই যথার্থ বলেছেন। আমাদের সাবেক প্রধান বিচারপতি এবং যিনি অন্যতম সফল তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন, বিচারপতি হাবিবুর রহমান শেলী সাহেব, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি,